বন্ধুগণ স্বাগত। ডিসক্লেমার, আজকের নিউজ আউটলেটস থেকে যে খবরটা পেলাম ওপেন সোর্স থেকে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। এটা জিও পলিটিক্সের খবর। সেটা হচ্ছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আবার একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা গতকাল থেকে শুরু হয়েছে। এটা প্রায় এক সপ্তাহ ধরেই টেনশনটা ছিল। এই থাইল্যান্ড এবং কম্বোডিয়ার একটা দীর্ঘদিনের ইতিহাস আছে। এখানে একটা যুদ্ধ হয়েছিল অনেক দিন আগে এবং এখানে একটু ফ্রান্সের ইনফ্লুয়েন্স বেশি আছে এখনও পর্যন্ত, যদিও দুটোই স্বাধীন দেশ। এবং এই দুই দেশকে ব্লেম করছে যে কম্বোডিয়া নাকি কালকে আক্রমণ করেছে বর্ডারে এবং থাইল্যান্ডের দুজন মানুষ মারা গেছে এবং দুজন ইনজিওর্ড হয়েছে, এবং সেটা সিভিলিয়ান, কোনো মিলিটারি বা পুলিশের সঙ্গে কিন্তু যুদ্ধটা নয়। এখন এরকম একটা অবস্থার মধ্যে থাইল্যান্ডও কড়া একটা ভূমিকা নিয়েছে। থাইল্যান্ড একটা অ্যাডভাইসারি জারি করেছে থাই পিপল দিকে যে যারা কম্বোডিয়াতে থাকে তারা ইমিডিয়েট থাইল্যান্ডে ফিরে এসো। এবং এছাড়াও যে কম্বোডিয়ার যে আছে অ্যাম্বাসেডার আছে থাইল্যান্ডে, তো সেখানে তাকেও নাকি বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। এবং এর মধ্যে থাইল্যান্ড একটা F-16 বিমান ডিপ্লয় করে দিয়েছে কম্বোডিয়ার বিরুদ্ধে, অর্থাৎ যে কোনো সময়ে F-16 থেকে তারা কম্বোডিয়াতে আক্রমণ করবে, এরকম একটা পরিস্থিতি থাইল্যান্ড তৈরি করেছে। এখন এই ঘটনাটা এই দুদিন আগে হয়েছে। ঘটনাটা আগে হয়েছে যে থাইল্যান্ড কম্বোডিয়ার বর্ডারে একটা মাইন বিস্ফোরণ হয়েছে। সেই মাইন বিস্ফোরণে ওখানে থাইল্যান্ডের একজন বর্ডার সিকিউরিটি ফোর্সের যে সৈন্য, সেই সৈন্যর একটা পা উড়ে গেছে। এটা থেকেই টেনশনটা আরও বেশি করে বেড়েছে। এবং এই টেনশনটা বাড়ার ফলে যে ল্যান্ডমাইন বাস্টের পর থেকে থাইল্যান্ড কম্বোডিয়াকে ব্লেম করছে যে এটা কম্বোডিয়ার কাজ, এবং কম্বোডিয়া ক্রমাগত বর্ডারে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং সেটাই টেনশনের মূল কারণ। আবার এদিকে কম্বোডিয়া দেখা যাচ্ছে তারা এই ক্লেমটাকে ডিনাই করছে, বলছে না আমরা এরকম কিছু করিনি। এখন এই কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে একটা দীর্ঘ বর্ডার আছে, প্রায় 700 কিলোমিটারের মতো একটা বর্ডার আছে। তো এই বর্ডার এরিয়াটা খুব সুন্দর করে ডিমার্কেটেড নয়, অর্থাৎ যে বেশ কিছু জায়গাতেই ওভারল্যাপিং আছে। কেউ বলছে এই জায়গাটা কোনো জায়গার একটা গ্রাম বলছে এটা থাইল্যান্ড বলছে আমাদের একটা গ্রাম, সেই গ্রামটাকে আবার কম্বোডিয়া বলছে যে এটা আমাদের গ্রাম। এরকম একটা পরিস্থিতির মধ্যে এই খুব ভালো করে ডিমার্কেট না হয়ে থাকার জন্য এরকম একটা সংঘর্ষ প্রায়ই লেগে থাকে। দুজনেই একজন আরেকজনকে ব্লেম করছে এবং দেখছি সোশ্যাল মিডিয়া এবং যে ইউটিউব জার্নাল যেগুলো আজকাল আছে তাতেও কম্বোডিয়ার লোক এবং থাইল্যান্ডের লোক একে অপরকে দোষারোপ করছে। এখন এই পরিস্থিতিটা এখানে যে পিস এবং স্টেবিলিটি, সেটা কিন্তু ভীষণভাবে ব্যাঘাত ঘটাবে। এবং এরকম একটা পরিস্থিতির মধ্যে থাইল্যান্ড বেশিরভাগ বর্ডার ক্লোজ করে দিয়েছে এবং যেখানে দু একটা জায়গা খোলা আছে সেখানে দেখা যাচ্ছে যে কম্বোডিয়াতে যে সমস্ত থাই পিপিলরা থাকে তারা লাইন দিয়ে বর্ডার পার করে নিজের দেশে ফিরে আসছে এবং কম্বোডিয়ার লোকেরাও কোনো বর্ডার দিয়ে তাদের দেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ যে দুই দেশের মধ্যে যে একটা আপসী সম্পর্ক, সেই সম্পর্কটা প্রায় নষ্ট হয়ে গেছে এবং দুই দেশই তাদের পর্যাপ্ত মিলিটারিকে ওই বর্ডার এরিয়ায় কিন্তু হচ্ছে যে ডিপ্লয় করে দিয়েছে, এই যে কোনো সময় দুই দেশের মধ্যে যুদ্ধ এরকম একটা লাগতে পারে। এখন কম্বোডিয়া ব্লেম করছে যে না, থাইল্যান্ডই আমাদের যে প্রিভিয়াস এগ্রিমেন্ট ছিল পিস এবং স্টেবিলিটির, সেই পিস সিচুয়েশনের এগ্রিমেন্টটা থাইল্যান্ডই হচ্ছে যে ভায়োলেট করেছে। এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে একটা ভীষণ টেনশন দুটো দেশের মধ্যে চলছে বর্ডার এরিয়াতে। এবং এই আমি আগের একটা ভিডিওতে এটা বলেছিলাম, যখন এই মে মাসে এইরকম একটা ঘটনা ঘটেছিল, দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, সেই মে মাসে আমি একটা ভিডিও করে বলেছিলাম কীভাবে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কী কারণে যুদ্ধটা হচ্ছে। সেই ব্যাকগ্রাউন্ডটা একটু আপনাদের জানা দরকার। সেই ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ওখানে একটা শিব মন্দির আছে, তো সেই শিব মন্দিরটা কার দখলে এটা নিয়ে মূল দ্বন্দ্বটা। কম্বোডিয়া বলে এটা আমাদের, থাইল্যান্ড বলে এটা আমাদের। আগের বারে মে মাসে যে ইয়েটা হয়েছিল, সেই সময় আসলে কিছু ওখানে তীর্থযাত্রী যারা শিব মন্দিরে পূজা করতে যাচ্ছিলো, তারা ওখানে যে
ওই নিজের দেশের পতাকা তোলে এবং সেই দেশের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে, সেটাকে নিয়ে প্রথম ঝঞ্ঝাটটা হয়। তখনও বেশ কয়েকজন 2-3 জন সৈন্য মারা গেছিলো। এবং এখন কম্বোডিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে আমরা এসব কিছু করিনি, কিন্তু থাইল্যান্ড বলছে এটা কম্বোডিয়ারই ইনিশিয়েট করা। আমি দেখছিলাম বেশ কিছু মেসেজ কী বলছে, যেমন কেউ বলছে যে কম্বোডিয়া সেড থাই ওপেন ফায়ার ফার্স্ট, বাট ইফ ইউ চেক দ্য পিকচার অ্যান্ড ভিডিও ইজ অনলাইন, দেয়ার আর টনস অফ social posts from Cambodia military firing rockets even before Thai starts the counter attack. কেউ বলছে যে না, আসলে প্রথমে কম্বোডিয়ায় শুরু করেছিল, যখন দেখলো যে কম্বোডিয়া সব অ্যাটাক করছে তখন কিন্তু থাইল্যান্ড বাধ্য হয়েছে সেটার উত্তর দিতে। কিন্তু কেউ বলছে যদি এরকম একটা ব্যাপার হয় তাহলে আইসিসিতে যাচ্ছে না কেন? দু দেশের যে ডিসপুটটা আছে সেটাকে নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে, যে সেখানে সেটা নিয়ে বলতে পারে। কেউ বলছে না, থাইল্যান্ড ওপেন ফার্স্ট ফায়ার, অর্থাৎ থাইল্যান্ডই এই যুদ্ধটা প্রথম শুরু করেছে। কেউ বলছে যে কম্বোডিয়া নাকি থাইল্যান্ডের একটা হসপিটালে, সেখানে ফোনম ডোংগ্রাক হসপিটাল, সেখানে নাকি কম্বোডিয়া অ্যাটাক করেছে এবং সেই থাইল্যান্ডে হাসপাতালে অ্যাটাকের ফলে সেখানে একজন বাচ্চা তার ভয়ানক যে ইঞ্জুরি হয়েছে। এবং শুধু তাই নয়, কম্বোডিয়া নাকি একটা স্কুলেও অ্যাটাক করেছে। তাহলে বলছে যে এ হসপিটাল once a place of healing, and now reeks of smoke and shattered lives. A gas station exploded in flames, swelling the quake and on ordinary roaming. এবং একজন বয়স্ক মানুষও সেখানে মারা গেছে এবং সেখানে একটা ভয়ানক অশান্তি শুরু হয়েছে। এই যে কম্বোডিয়া চেষ্টা করছে যে থাইল্যান্ডের 50 কিলোমিটার ভেতরে ঢুকে যেতে এবং কোনো সোলজার যাতে না দিয়ে নিজেরা কোনোভাবে ঢুকে যেতে পারে, এবং কম্বোডিয়ায় প্রথম এই শান্তিটা বিঘ্নিত করার চেষ্টা করছে। এরকম একটা পরিস্থিতি এই দুটো বর্ডারে তৈরি হয়েছে। ফলে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে এই যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, যে কোনো সময় একটা বড় যুদ্ধ কিন্তু শুরু হয়ে যেতে পারে। এবং এরকম ব্যাপার একটা যুদ্ধ শুরু হলে তখন আমাদের তথাকথিত বিশ্বনেতা মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন কি বলেন আর কীভাবে হস্তক্ষেপ করেন, সেটা এখন অনেকে মজা করে লিখেছে। এখন ডোনাল্ড ট্রাম্প একটা কাজ বেড়ে গেল, আবার থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সঙ্গে তাকে যুদ্ধবিরতি ঘটাতে হবে। সে যখন চারদিকে যুদ্ধবিরতি ঘোষণা করছে, এদিকে দেখছে আরও বিভিন্ন জায়গায় যুদ্ধের দাম বেজে উঠছে এবং থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে একটা বড় রকমের যুদ্ধ অসম্ভাবনা তৈরি হয়েছে। এবং রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধের জন্য সে যতই চেষ্টা করুক, গত পরশু এবং গতকাল রাশিয়া ইউক্রেনের বড় বড় বিল্ডিংয়ে ভয়ানক যে মিসাইল যে বর্ষণ করেছে এবং বেশ কিছু সিভিলিয়ান সেখানে মারা গেছে এবং ক্রুজ মিসাইল আক্রমণ করেছে বলা হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে বিশ্বে একটা অশান্তি বিভিন্ন ক্ষেত্রে এবং বিভিন্ন এরিয়াতে লেগেই আছে। এখন কম্বোডিয়া থাইল্যান্ডের এই যে যুদ্ধটা, এটা এই অঞ্চলে, এটা ভারত থেকে খুব বেশি দূরে নয়, বুঝতে পারছেন। থাইল্যান্ড কম্বোডিয়া ভারতের একদম খুবই কাছে এবং থাইল্যান্ডের সঙ্গে ভারতের সম্পর্কও ভালো। তো এরকম একটা পরিস্থিতি আগামী দিনে এই যুদ্ধটা বা এই যে বর্ডার ডিসপুট যে লড়াইটা দুই দেশের মধ্যে হচ্ছে, সেটা কখন থামে এবং কীভাবে সেটা অন্ত হয়, শেষ হয়, সেটাই দেখা, এবং দুই দেশের মধ্যে যাতে সদ্ভাব বজায় হয় সেটাই দেখার। এবং দুই পাশাপাশি দেশ কম্বোডিয়া এবং থাইল্যান্ড দুটোই প্রায় একই রকম এথনিক গ্রুপের মানুষ বলা হয়, প্রায় একই রকম এথনিক গ্রুপের মানুষ। এবং এরা নাকি দীর্ঘদিন ফ্রান্সের কবজার মধ্যে ছিল। 1960 সালে নাকি দুই দেশের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, এটাও বলা হয়। এটা নিয়ে আমি আর বিশেষ করে রিসার্চ করিনি, কিন্তু আজকে খবরটা পেয়েই ভাবলাম এটা আপনাদেরকে জানাই যে আবার একটা নতুন করে আমাদের প্রতিবেশী দেশের মধ্যেই একটা টেনশন শুরু হয়েছে এবং আগামী দিনে এই টেনশনটা বোধহয় আরও বাড়তে পারে। এর মধ্যে সমস্ত ইন্টারন্যাশনাল নিউজ এই খবরটাকে অলরেডি ভিডিও করে এবং টিভিতে পাবলিশ করে দিয়েছে। নিউজ পোর্টালগুলোতে এবারে আসা শুরু হবে। আজকের দিনে তো ভয়ানক ইন্টারনেটের দৌলতে ভয়ানক ট্রান্সপারেন্সি হয়ে গেছে। মুহূর্তের মধ্যে এক খবর আরেক খবরের আরেক দেশের কাছে পৌঁছে যায়, মানুষের কাছে পৌঁছে যায়। আমি কথাটা বারবার বলি, কারণ আমারও আশ্চর্য লাগে যে আজকে এই মোবাইল ইন্টারনেট এর ফলে
ইউটিউব এবং নিউজ চ্যানেলের ফলে কীভাবে খবরগুলো এসে মানুষের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছাচ্ছে। যাই হোক, আমরা আগামী দিনে এই বিষয়টা লক্ষ্য রাখবো আমি, এবং যদি লেটেস্ট কিছু ডেভেলপমেন্ট হয় সেটা আপনাদেরকে জানাবো। ধন্যবাদ, নমস্কার।